সবাইকে সিএসএস পার্ট 3 তে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখেছিলাম। আজকে আমরা ফন্টের বিভিন্ন ব্যবহার শিখব। সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে ফন্ট সাইজ নির্ধারণ করতে পারি, এছাড়া ফন্ট ওয়েট নির্ধারণ করতে পারি কিভাবে, ফন্ট ভেরিয়েন্টের কাজ, এই বিষয়গুলো আমরা আজকে শিখব। তো প্রথমেই আমরা দেখি যে কিভাবে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি কিভাবে নির্ধারণ করতে হয়। তো আমরা প্রথমেই একটা প্রজেক্ট তৈরি করি, অর্থাৎ আমরা প্রথমে একটা ফোল্ডার নিয়ে নেই, CSS3 index.html আমরা ইতিমধ্যেই ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি ব্যবহার দেখেছি। তো ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি ছাড়াও আমাদের ফন্ট সাইজের আরো কিছু ব্যবহার আছে, যেমন ফন্ট সাইজ লার্জার হতে পারে, ফন্ট সাইজ মিডিয়াম হতে পারে, ফন্ট সাইজ স্মল হতে পারে, ফন্ট সাইজ স্মলার হতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখব, অর্থাৎ আমরা যে কমন যে ফন্ট সাইজের যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো ছাড়াও আরো কি কি ধরনের ফন্ট সাইজের ব্যবহার আছে, আমরা সবগুলো বিষয় দেখার জন্য আমরা এই প্রোগ্রামটি লিখব। অর্থাৎ আমরা কোডিং করে দেখি কিভাবে কাজ করে। তো প্রথমেই আমরা একটা H3 ট্যাগ নেব, H3, এবং এখানে আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এবং আমরা বেশ কয়েকটা প্যারাগ্রাফ নেব। অর্থাৎ আমরা মোট 4টি প্যারাগ্রাফ নিলাম এবং একটি H3 ট্যাগ নিলাম। এখন আমরা দেখব যে বিভিন্ন স্থানে ফন্ট সাইজ গুলো বিভিন্নভাবে দিলে কিভাবে কাজ করে। আমাদেরকে এই প্যারাগ্রাফগুলোর জন্য ক্লাস ব্যবহার করতে হবে। ক্লাস
অর্থাৎ আমরা 4টা প্যারাগ্রাফের জন্য 4টা ক্লাস নিলাম এবং ক্লাসগুলো এখানে নির্ধারণ করে দিলাম এবং আমাদের যথারীতি H3 আছে। তো আমরা ইতিমধ্যেই জানি যে কিভাবে ফন্ট সাইজ নির্ধারণ করতে হয় এবং ফন্ট ফ্যামিলি নির্ধারণ করতে হয়। আমরা H3 এর জন্য এবং সবগুলো প্যারাগ্রাফের জন্য ফন্ট ফ্যামিলি নির্ধারণ করে দিতে পারি, কমন ফন্ট ফ্যামিলি। অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা দেখে পড়েছিলাম P H1 H2 এরিয়াল। এই বিষয়টি আমরা গত পর্বে দেখছি। এখন এই সিরিজে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ 24 পিক্সেল এবং আমরা পি এর জন্য একটা ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ আমরা এখানে যে কাজটি করেছি তা হচ্ছে পি এর জন্য একটা ডিফল্ট ফন্ট সাইজ নির্ধারণ করে দিয়েছি 15 পিক্সেল। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে প্যারা 1, প্যারা 2, প্যারা 3, প্যারা 4 এ আমরা যে টেক্সটগুলো ব্যবহার করেছি এই টেক্সটগুলোর যে জন্য যে স্পেশাল টাইপের যে ফন্ট সাইজ রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে দেখব যে কি পরিবর্তন হয়। তো আমরা এখানে ফন্ট সাইজ A4 ফন্ট সাইজে আমরা এখানে লিখব লার্জার। এরপরে আমরা প্যারা 2 তে লিখব ফন্ট সাইজ স্মলার। ফন্ট সাইজ স্মলার। প্যারা 3 তে আমরা লিখব ফন্ট সাইজ XX লার্জ। এরপরে আমরা লিখব আচ্ছা এখানে X লার্জ লিখি এবং তারপরে আমরা লিখব XX লার্জ। এটা যদি আমরা সেভ দিয়ে দেখি সেক্ষেত্রে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমাদের প্যারাগ্রাফের জন্য একটা ডিফল্ট ফন্ট সাইজ দেয়া আছে তারপরে আমরা 4টা স্পেশাল টাইপের ফন্ট সাইজ নির্ধারণ করেছি যার কারণে আমাদের লেখাগুলো কিন্তু ভিন্ন ফন্ট সাইজে দেখাচ্ছে। অর্থাৎ আমরা প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফটির জন্য আমরা দিয়েছি ফন্ট সাইজ লার্জার। অর্থাৎ লার্জার যদি আমরা দিই সেই ক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটি এরকম হবে
এবং তারপরে আমরা দিয়েছি স্মল আর, এবং তারপরে দিয়েছি এক্স লার্জ, এবং তারপরে দিয়েছি এক্স এক্স লার্জ। তো এইভাবে আমরা আমাদের ফন্ট সাইজ ঠিক রেখেও আমরা অর্থাৎ ফন্টের জন্য একটা কমন একটা সাইজ রেখেও আমরা এই ধরনের স্পেশাল টাইপের ফন্ট সাইজ ডিক্লেয়ার করার মাধ্যমে ফন্ট সাইজকে বাড়িয়ে নিতে পারি। এছাড়াও আরো কয়েক ধরনের ব্যবহার আছে, অর্থাৎ ফন্ট সাইজ এক্স স্মল হতে পারে, ফন্ট সাইজ এক্স এক্স স্মল হতে পারে। আমরা যদি আরো দুইটা প্যারাগ্রাফ নিয়ে নিই, সেক্ষেত্রে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। কন্ট্রোল ডি, এবং এখানে আমরা যদি প্যারা 5 এবং প্যারা 6 দেই এবং উপরে গিয়ে প্যারা 5 এবং প্যারা 6 এবং এর মধ্যে আমাদের হবে এক্স স্মল এবং এক্স এক্স স্মল। এখন যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যারা 5 এবং প্যারা 6 নিয়েছি এক্স এক্স স্মল এবং এক্স স্মল। সেক্ষেত্রে আমাদের লেখাগুলোকে আমরা সেভাবে দেখতে পাচ্ছি। এখন আর আমাদের কমন যে ফন্টের স্টাইলটি ছিল সেটাও আমাদের দেখা উচিত। আমরা দেখি, আমরা যদি এখানে কোনো ক্লাস ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমাদের প্রথম যে প্যারাগ্রাফটি, সেই প্যারাগ্রাফটি হচ্ছে আমরা যে ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে দিয়েছি পি ট্যাগের মধ্যে, সেই পি ট্যাগের ফন্ট সাইজটি এখানে দেখা যাচ্ছে, এবং বাকি লেখাগুলো আমাদের যে স্পেশাল টাইপের যে ফন্ট সাইজ ডিক্লেয়ার করার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো ব্যবহার করে আমরা করেছি। এছাড়াও আমরা ফন্ট সাইজ পার্সেন্টেজ হিসাবেও আমরা ফন্ট সাইজ নির্ধারণ করতে পারি। তো এই বিষয়টি আমরা একটু দেখি। অর্থাৎ আমরা এখানে যদি ফন্ট সাইজ এক্স স্মলের পরিবর্তে যদি এখানে 150% দেই, 150%, এবং এখানে যদি আমরা 250% যদি দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের ফন্ট সাইজটি পার্সেন্টেজ অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ আমাদের যে লাস্টের যে দুইটি প্যারাগ্রাফ আছে, এই দুইটি প্যারাগ্রাফের ফন্ট সাইজ আসতেছে পার্সেন্টেজ অনুসারে। অর্থাৎ আমাদের স্ক্রিনের সাইজ এখানে কাজ করবে না, এখানে কাজ করবে হচ্ছে আমরা যে ডিফল্ট ফন্ট সাইজটি নির্ধারণ করে দিয়েছি, সেই ডিফল্ট ফন্ট সাইজের থেকে সে 150% করেছে এখানে, অর্থাৎ 1.5 গুণ করেছে। আমরা যদি ডিফল্ট ভাবে 15 দিয়ে রাখি, তাহলে 15 এর সাথে 1.5 গুণ করলে যা হয় সেই ফন্ট সাইজটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 250%, অর্থাৎ আমাদের যে ডিফল্ট ফন্ট সাইজ আছে তার থেকে যদি তাকে যদি 250% করা হয়, তাহলে যা হয় সেই সাইজে আমরা ফন্টটিকে দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন ভাবে আমরা ফন্ট সাইজ নির্ধারণ করতে পারি, এবং কি কি ধরনের স্পেশাল টাইপ রয়েছে এক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টের ব্যাপারটি হচ্ছে যে কখনো কখনো আমাদের এমন ভাবে টেক্সট প্রদর্শনের প্রয়োজন হয় যে আমরা ক্যাপিটাল লেটারে আমরা টেক্সটটিকে লিখব, কিন্তু আসলে যে যে স্থানে স্মল লেটার থাকার কথা ছিল সেখানে ফন্টের সাইজগুলো ছোট হয়ে যাবে। সবগুলো লেটার ক্যাপিটাল লেটারে হবে, কিন্তু আমাদের যেখানে স্মল লেটার থাকার কথা ছিল সেইখানে
লেখার সাইজটা ছোট হয়ে যাবে। তো এই বিষয়টি কিভাবে কাজ করে আমরা একটু দেখব। এখন আমরা চাচ্ছি যে ফন্ট ভেরিয়েন্টের ব্যবহারটা দেখব। তো ফন্ট ভেরিয়েন্টের ব্যবহারটা আমরা H3 ট্যাগে দেখতে পারি। H3 ট্যাগের মধ্যে আমরা যদি লিখি ফন্ট ভেরিয়েন্ট, স্মল ক্যাপ, এবং আমরা যদি এটাকে সেভ দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে, যার কারণে কোডটা কাজ করতেছে না। তো আমরা একটু দেখি আসলে কি ভুল হয়েছে। আমরা এখানে ফন্ট ভেরিয়েন্ট লিখতে ভুল করেছি, অর্থাৎ এখানে এ হবে। এখন যদি সেভ দিয়ে দেখি এবং রিফ্রেশ দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যে জায়গায় ক্যাপিটাল লেটার হওয়ার কথা সেখানে ক্যাপিটাল লেটার আছে, এবং যেখানে স্মল লেটার হওয়ার কথা সেখানে লেখাগুলো তুলনামূলক ছোট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা যদি H3 ট্যাগের ফন্ট সাইজটা আরো বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে 45 পিক্সেল করে দিলাম। এখন যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে এখানে আর যে লেটারটা রয়েছে এই লেটারটি তুলনামূলকভাবে পরের লেটারগুলো থেকে একটু বড় দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে লিখতাম সেক্ষেত্রে এই লেখাগুলো স্মল লেটারে হতো, কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে দেখালো লেখার সাইজটা কিন্তু তুলনামূলকভাবে ছোট দেখাচ্ছে। এই হচ্ছে ফন্ট ভেরিয়েন্টের ব্যবহার। তো অনেক ক্ষেত্রে আমাদের এই ধরনের লেখা ব্যবহারের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যদি কোথাও স্টাইলিশ কোনো লেখা প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ধরনের লেখার প্রয়োজন হয়। এখন আমরা দেখব, গত পর্বে যদিও আমরা টেক্সট ট্রান্সফর্ম দেখতে চেয়েছিলাম, কিন্তু টেক্সট ট্রান্সফর্ম গত পর্বে আলোচনা করা হয়নি। তো আমরা টেক্সট ট্রান্সফর্মের ব্যবহারটা এখন দেখে নিব। এখন আমরা দেখব টেক্সট ট্রান্সফর্মের ব্যবহার। অর্থাৎ আমাদের অনেক সময় এমনটা দরকার হয় যে সাপোজ নেভিগেশন বার, আমরা যদি নেভিগেশন বারে যদি কখনো কোনো এমন চাই যে নেভিগেশন বারের প্রত্যেকটা টেক্সট শুধুমাত্র ক্যাপিটাল লেটারে দেখাবে, সেক্ষেত্রে যদি কোনো ইউজার কোনো ডাটা যদি স্মল লেটারেও দিয়ে থাকে সেই লেখাটি স্বয়ংক্রিয়ভাবে ক্যাপিটাল লেটারে ট্রান্সফর্ম হয়ে যাবে। এ ধরনের কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে। তো টেক্সট ট্রান্সফর্ম 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে আপার কেস হতে পারে, লোয়ার কেস হতে পারে এবং ক্যাপিটালাইজ হতে পারে। তো আপার কেসের ব্যাপারটি হচ্ছে যে আমরা যেভাবেই টেক্সটটিকে লিখি না কেন, আমাদের টেক্সটটি যখন প্রদর্শিত হবে ব্রাউজারের মাধ্যমে তখন আপার কেসে প্রদর্শিত হবে, এবং যখন যদি আমরা লোয়ার কেস ব্যবহার করি সেক্ষেত্রে লোয়ার কেসে প্রদর্শিত হবে, এবং আমরা যদি ক্যাপিটালাইজ ব্যবহার করি সেক্ষেত্রে টেক্সটগুলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটারে এবং বাকি লেটারগুলো হবে স্মল লেটারে। তা আমরা বিষয়টি একটু চেষ্টা করে দেখি যে কিভাবে কাজ করে। তা আমরা আরো 3টা প্যারাগ্রাফ কপি করে নিচ্ছি। কন্ট্রোল ডি প্রেস করে আমরা কপি করে নিলাম, এবং এইগুলোর জন্য আমরা আলাদা ক্লাস দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের হবে হচ্ছে 7, 8 এবং 9। এখন যদি আমরা দেখি এখানে আমাদের প্যারা
7, 8 এবং 9 এবং এখানে আমরা লিখব টেক্সট ট্রান্সফর্ম U double P E R C A S E uppercase text transform lower case এবং এখানে হবে text transform capitalize সরি একটু ভুল হয়েছে এখানে হবে কোলন হবে ক্যাপিটালাইজ এখন যদি আমরা সেভ দিয়ে দেখি এবং রিফ্রেশ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটি প্রত্যেকটা লেটার ক্যাপিটালাইজ হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু কোডের মধ্যে প্রত্যেকটা লেটারকে এইভাবে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখিনি কিন্তু আমাদের এখানে প্রদর্শন করার সময় ক্যাপিটাল লেটারে প্রদর্শন করছে এবং তারপরে যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটি আমরা কিন্তু স্মল লেটারে লিখিনি কিন্তু এখানে আমাদের স্মল লেটারে দেখাচ্ছে এবং এরপরে যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটিকেও আমরা এইভাবে প্রত্যেকটা অক্ষর যে আমরা ক্যাপিটাল লেটারে লিখছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেটারে লিখছি তা কিন্তু করিনি কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম তো আমরা আজকের এই সিএসএস পার্ট 3 এর মাধ্যমে আমরা কিভাবে টেক্সটের বিভিন্ন সাইজ এবং স্পেশাল টাইপের বিভিন্ন যে ফন্ট সাইজ রয়েছে এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো আমরা দেখলাম আমরা টেক্সট ট্রান্সফর্মের ব্যবহার দেখলাম এবং আমরা ফন্ট ফ্যামিলি ব্যবহার দেখেছি তো এখন আমরা আরেকটি বিষয় দেখব সেটি হচ্ছে ফন্ট ওয়েট ফন্ট ওয়েট হচ্ছে যে আমাদের ফন্টটি অর্থাৎ কতটা মোটা দেখাবে অর্থাৎ আমরা যে বিষয়টিকে বোল্ড বলে থাকি বোল্ড ছাড়াও আরো কিছু ভ্যালু হতে পারে ফন্ট ওয়েটের আরো কিছু ভ্যালু হতে পারে তো আমরা এখানে যদি চাই যে আমাদের প্যারা 7 এর সবগুলো লেখা বোল্ড হবে সেক্ষেত্রে আমাদের দিতে হবে ফন্ট ওয়েট হবে বোল্ড দিতে পারি আমরা এরপরে আমরা যেটাতে লোয়ার কেস করছি এটাতে ফন্ট ওয়েট আমরা যদি এখানে দিয়ে দিই 300 এরপরে ফন্ট ওয়েট 700 এখন যদি আমরা ব্রাউজারে দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে লেখাগুলো পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বোল্ড হয়েছে প্রথম যে প্যারাগ্রাফটি সেই প্যারাগ্রাফটি বোল্ড হয়েছে এবং আমরা এখানে ফন্ট ওয়েট 300 দিয়েছি 300 আসলে আমাদের যে নর্মাল যে ফন্টের যে ওয়েট থাকে সেই ফন্ট ওয়েটের কাছাকাছি বা তার থেকে একটু হালকা হতে পারে এবং আমরা যখন 700 দিয়েছি তখন লেখাটি তুলনামূলক অনেক বেশি বোল্ড হয়ে গেছে এখন যদি আমরা আরো একটা লেখায় যদি 700 থেকে 900 করি সেক্ষেত্রে পরিবর্তনটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা যেটাতে 300 ব্যবহার করেছিলাম এখানে যদি 900 ব্যবহার করি
সেক্ষেত্রে পরিবর্তনটা আরো ভালোভাবে বুঝতে পারবো। যদি আমরা রিফ্রেশ দেই সেক্ষেত্রে আমরা আচ্ছা, এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আমরা যে ফন্টটি ব্যবহার করতেছি, যে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতেছি, অবশ্যই আমাদের এখানে ফন্ট বিভিন্ন ওয়েটের ফন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ফিচারটা পাবো। তা আমাদের এখানে যে কাজটি হচ্ছে যে আমরা যদি 300 ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কাজ করতেছে, এবং বোল্ড এবং 700 ব্যবহার করলে প্রায় একই ধরনের কাজ করতেছে। এই বিষয়টি আমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা গুগলের যে ফন্ট আছে, গুগলের ফন্টকে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো আমরা যদি এই বিষয়টি একটু দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখানে যদি গুগলে যাই, গুগল ফন্ট লিখে সার্চ দেই, GWGLE গুগল ফন্ট, গুগল ফন্টস লিখে যদি আমরা সার্চ দিই সেক্ষেত্রে আমরা গুগল ফন্টস পেজে যেতে পারবো। তো গুগলে একটা অনেক জনপ্রিয় একটা ফন্ট হচ্ছে ল্যাটো। তো আমরা ল্যাটো ফন্টটা ব্যবহার করে দেখি কিভাবে কাজ করে। তো এখানে আমরা গুগল ফন্টস এর মধ্যে থেকে আমরা যে ল্যাটো ফন্টটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, গুগল ফন্টের যে ল্যাটো ফন্টটি আছে সেই ল্যাটো ফন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বিভিন্ন ফন্ট ওয়েটের আমরা টেক্সট কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা প্রথম যে ফন্টটি দেখতে পাচ্ছি তার হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে 100। আমরা যদি 100 ব্যবহার করি ফন্ট ওয়েট, এবং ল্যাটো ফন্টটি যদি আমাদের সাইটে যদি ইমবেড করি সেক্ষেত্রে আমরা ফন্ট উইথ 100 ব্যবহার করতে পারবো। এবং এরপরে আছে 300, তারপরে আছে 400 এবং 400 ইটালিক আছে। এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 900 পর্যন্ত আছে। তো এইভাবে আমরা ফন্ট উইথ ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা যদি ওপেন ল্যাটো ইন গুগল ফন্টসে ক্লিক করি সেখান থেকে আমরা ইমবেড করার জন্য ইমবেড কোড তৈরি করতে পারবো। এই বিষয়টি প্রফেশনাল কোনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাটো ফন্টের যত ধরনের ফন্ট উইথ হতে পারে এবং ইটালিক হতে পারে সেই বিষয়টি এখানে দেখাচ্ছে, এবং পাশাপাশি আমরা এখানে একটা স্কেল দেখতে পাচ্ছি, অর্থাৎ এই স্কেলটি নির্দেশ করে যে আমরা যদি ফন্ট যদি যত ধরনের ফন্ট আমরা বাড়িয়ে নেব আমাদের ওয়েবসাইটের ওয়েট কিন্তু তত বাড়বে। অর্থাৎ ওয়েবসাইটের জন্য যে আমরা ওয়েবসাইটের যদি একটা পেজ দেখি, সাধারণত একটা পেজ হতে পারে 100 কিলোবাইট হতে পারে, 200 কিলোবাইট হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কিলোবাইট সাইজ, এই কিলোবাইট সাইজ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি অনেক বেশি ফন্ট ব্যবহার করি একটা পেজের মধ্যে সেক্ষেত্রে আমাদের পেজের কিন্তু ওয়েট বৃদ্ধি পাবে। তো যার কারণে আমরা ফন্ট ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবো, এবং আমাদের যে ফন্টগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে আমরা শুধুমাত্র সেইগুলোই এখান থেকে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করে আমরা ব্যবহার করব। তা আমরা এখানে যে কাজটি করব তা হচ্ছে ইটালিক ফন্টগুলো আমরা নেব না, আমরা শুধুমাত্র নর্মাল ফন্টগুলো নেব। এবং সেক্ষেত্রে নিচে আমরা দেখব যে এখানে একটা কোড জেনারেট হয়েছে। তো এই কোডটি যদি আমাদের সাইটে যদি যুক্ত করে দেই সেক্ষেত্রে আমরা গুগলের ল্যাটো ফন্টটি আমাদের সাইটে ব্যবহার করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে এই কোডটি কপি করতে হবে, এবং কপি করে নিয়ে গিয়ে আমাদেরকে অবশ্যই হেড ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। হেড ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা ল্যাটো ফন্টটিকে ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি এগুলোর ক্ষেত্রে আমরা একবারে এখানে ফন্ট ফ্যামিলি ল্যাটো করে দেই সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে।
এবং কিভাবে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে সেই বিষয়টিও কিন্তু এখানে দেয়া আছে, যে এই যে এখানে দেয়া আছে যে ফন্ট ফ্যামিলি ল্যাটো sans serif। তো আমরা এই কোডটিকেও কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে এসে যদি আমরা যেখানে ফন্ট ফ্যামিলি এরিয়াল ব্যবহার করেছি সেখানে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের সবগুলো ফন্ট ল্যাটোতে দেখাবে। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি, সেক্ষেত্রে আমাদের সবগুলো ফন্ট এখন কিন্তু ল্যাটো হয়ে গেছে এবং আমরা পরিবর্তনকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এখন যদি আমরা ফন্ট ওয়েটের ব্যাপারটা এখন দেখি, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে ফন্ট ওয়েটের ব্যাপারটা বুঝতে পারবো। এখানে যদি আমরা আরো দুইটি প্যারাগ্রাফ নিয়ে নিই, কন্ট্রোল ডি প্রেস করে আমরা আরো দুইটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা দেব 10 এবং তারপরে আমরা দেব 11। এখন যদি আমরা সেভ করে উপরে যাই এবং এখানে কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, 9, 10 এবং এখানে হবে 11 এবং আচ্ছা, আমরা এখন এখানে ফন্ট ওয়েট এটাতে আমরা কি কি নিয়েছি একটু দেখে আসি। আমরা এখানে 400 নিয়েছি, 100 নিয়েছি, 700 এবং 900 নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এখানে 400 নিতে পারি, এখানে 700 থাক এবং এখানে যদি 900 দেই। এখন যদি সেভ দিয়ে আমরা দেখি, সেক্ষেত্রে আমরা পরিবর্তনকে বুঝতে পারব। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফন্ট ওয়েট 300-তে দেখাচ্ছে এবং তারপরে 400-তে আমরা দেখতে পাচ্ছি, তারপরে 700-তে দেখতে পাচ্ছি এবং সবশেষে আমরা 900-তে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ফন্ট নিয়ে আমাদের সিএসএস এর যত রকম ব্যবহার আছে সবকিছু আমরা এই পার্টের মাধ্যমে আমরা শিখে ফেললাম। আশা করি সবাই গুগল থেকেও ফন্ট ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে, না হলে কিন্তু গুগল ফন্ট আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারবো না। আমরা যদি অফলাইনে কাজ করি তাহলে গুগল ফন্ট থেকে যদি এভাবে আমরা ইমবেড করে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো না, কিন্তু প্রফেশনাল প্রজেক্টে আমরা এটা ব্যবহার করতে পারি। কারণ আমাদের সবগুলো ওয়েবসাইট আমরা সাধারণত কি করি, আমরা অনলাইনেই দেখে থাকি, যার কারণে আমাদের জন্য এটা কোনো সমস্যা না। তো এই হচ্ছে মোটামুটি ফন্ট সম্পর্কিত সিএসএস এর আলোচনা। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা থাকলো।